আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। তো প্রচণ্ড গরমের পরে আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। তো একদম টানা রাত থেকে তো বৃষ্টি পড়ছে, আসলে থামার কোনো স্কোপই নেই। বৃষ্টি পড়েই যাচ্ছে, আর সাথে কিন্তু বাতাসও আছে। তো প্রচণ্ড গরমের মধ্যে যখন এরকম বৃষ্টি পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর আজকের ভিডিওটি আমি সংসারের অন্য কোনো কাজ দেখাবো না। আজকের ভিডিওতে শুধু রান্নাবাড়াই দেখাবো। তো দুপুরের জন্য আমি আর কি রান্নার সব প্রিপারেশন নিয়ে রেখেছি। আসলে এইভাবে যদি কাটাকাটি করা থাকে সবজিগুলো তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি কষ্টও হয় না, আর খুব সহজেই কিন্তু রান্নাগুলো হয়ে যায়। তো আমি এখানে আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সাথে আলু দিয়ে করলা ভাজি করব, সেটাও চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে চিংড়ি মাছের ভর্তা করব। তো আজকে সব আইটেমই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো এই যে দেখেন একদম গুঁড়ো চিংড়ি। তো এগুলো দেশি চিংড়ি ছিল, তো বড়গুলো খাওয়ার পরে তো একদম ছোট ছোট যেগুলো তো সেগুলো রয়ে গেছে। তো আসলে এগুলোকে ফেলে দিয়ে কি করব, ভাবলাম যে না ভর্তা করে ফেলি। আর সাথে কিন্তু আমি লাউয়ের খোসা দিয়েছি। তো লাউটা বেশ কচি ছিল আর খোসাটা খুবই ভালো ছিল, তো এই জন্য আর কি দিয়ে দিলাম। আর এখানে আমি মানে সব কিছু রেডি করে রেখেছি। আর বাজারে যে পরিমাণ সবজির দাম, আসলে কোনো কিছু ফেলে দেওয়ার অবস্থা কিন্তু এখন আর নেই। আর সব কিছুই কিন্তু খাওয়া যায়, যে কোনো সবজির খোসা দিয়ে কিন্তু ভাজি ভর্তা খাওয়া যায়, আর খেতেও কিন্তু খুব বেশ ভালো লাগে। আর লাউয়ের খোসা তো আসলে সবসময় ভাজি খান ভর্তা খান যেভাবেই খান না কেন সবভাবেই কিন্তু ভালো লাগে। তো রান্না করার আগে আমি চুলাটা একটু ভালো করে ক্লিন করে নেব। আর আমার কাজের আপা কিন্তু মাসের মাঝখানে চলে গেছে, তো এখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড নেই। তো বেশ চাপের মধ্যে আছি, মানে কাজকর্ম নিয়ে, আর বাচ্চার স্কুল, ঘরের কাজ সব কিছু নিয়ে একটু চাপের মধ্যে আছি, যেহেতু একা হাতেই সব কিছু করতে হচ্ছে। আর আসলে হুট করে যদি মাসের মাঝখানে এরকম কাজের আপারা যদি হুট করে চলে যায় তাহলে কিন্তু একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমিও কিছু বললাম না, কারণ ওনার সমস্যা ছিল, এ কারণে উনি চলে গেছেন। আর উনি একদম দেশেই চলে গেছেন, উনি ঢাকা শহরে থাকবেনই না। এই তো এই যে চিংড়ি মাছগুলো কিন্তু আমি একদম বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখান থেকে কিছু আমি লাউ দিয়ে রান্না করব, আর কিছুটা আমি করলা ভাজির মধ্যে দেব। তো চুলায় প্যানটা বসিয়ে দিলাম, আর চুলাটা কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো আসলে এরকম পরিপাটি করে কিন্তু রান্না করতে গেলে খুবই ভালো লাগে। তো আমি পেঁয়াজটা একটু নরম করে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর দেশি চিংড়ি মাছ দিয়ে আপনি যেটাই রান্না করবেন সেটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না। তো এই তো আমি এখন লাউটা দিয়ে চিংড়ি মাছের সাথে একটু মিশিয়ে নেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো যেহেতু রাত থেকে এরকম বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে মেয়েকে আর স্কুলে পাঠাইনি, কারণ যে এরকমভাবে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি কিন্তু থামার বৃষ্টি না, এটা দেখা যায় সারাদিনই হবে। তো সেই চিন্তা করে আর কি মেয়েকে স্কুলে পাঠাইনি, যেহেতু সাথে ছোট বাচ্চা আছে। তো সিজনটা কিন্তু ভালো না, এই গরম এই ঠান্ডা। তো এতে করে কিন্তু সবারই ঘরে ঘরে ঠান্ডা জ্বর হচ্ছে। তো আমার মেয়েটাও কিন্তু কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে, তো এই জন্য আর কি ওকে বৃষ্টিতে ভিজাবো না বলেই বড় মেয়েটাকে স্কুলে পাঠাইনি। তো যাই হোক, এই তো আজকে লাউটা কিন্তু বেশ মজা হয়েছিল, যেহেতু বয়সটা পরে দিচ্ছি।
আর আমি কিন্তু লাউয়ে কখনোই পানি ব্যবহার করি না, কারণ লাউয়ের থেকে যে পানিটা ওঠে সেই পানিতেই কিন্তু আমি লাউটা রান্না করে ফেলি। তো এই তো আমি শেষের দিকে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট আর কি চুলায় রেখে নামিয়ে ফেলবো। আর আমার লাউটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আসলে এই সিজনে নরম মানে কচি লাউ পাওয়াটা খুব কষ্টের, কারণ দেখা যায় যে বাজারে গেলে বলে দেয় লোকজন যে কচি হবে, আসলে বাসায় আনার পর দেখা যায় যে ওই লাউটা কিন্তু রান্না করার পরে আর সিদ্ধই হতে চায় না। তো যাই হোক, এই তো আমি এখন ভাজিটাও বসিয়ে দেব। তো চিংড়ি মাছটাও একটু তেলের মধ্যে ভেজে এই তো আমি করলা আর আলুটাও দিয়ে দিয়েছি। আর আমার বড় মেয়ে করলা ভাজি ভীষণ পছন্দ করে। আজকে বড় মেয়ের পছন্দ মতোই রান্না করছি। তো ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ও কি কি খাবে, কারণ বাচ্চারা দেখা যায় যে অনেক কিছুই খেতে চায় না। তো ওই আমাকে বলেছে যে লাউ রান্না করো আর করলা ভাজি করো। আর করলা ভাজিটা আমাদের বাসায় সবাই একটু মানে কড়া ভাজিটা খায়। তো এই যে যে পরিমাণ ভাজিটা দেখছেন, তো এটাকে ভাজতে ভাজতে একদম আর কি কম করে ফেলবো। তো সেই পরিমাণে মানে একটু কড়া ভাজি যেটা আর কি, তো সেটাই ওরা পছন্দ করে। তো আমি এখানে হালকা করে মশলা দিয়েছি। আবার দেখা যায় যে ওরা সাদা ভাজিটাও খেতে চায় না। আসলে পরিবারের সদস্য যে কয়জনই হোক না কেন, এক একজনের এক এক পছন্দ। আর এই যে আমি আরেকটা চুলায় এই যে আমি যে আজকে চিংড়ি মাছ এবং লাউয়ের খোসার যে ভর্তাটা বানাবো, তো সেটা কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে ব্লেন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। আসলে বাটাবাটির ঝামেলার মধ্যে যেতে চাইনি, এজন্য আর কি ব্লেন্ডারেই করে ফেলেছি। তো আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো এক চুলায় আর কি ভাজিটা হচ্ছে, তো আরেক চুলায় আমি ভর্তাটাকে ভেজে নেব। তো এই ভর্তাটা যখন আমি পেস্ট করেছি তখন কিন্তু আমি কোনো পেঁয়াজ দিইনি, কারণ এই যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব। তো পেঁয়াজটা দেখা যায় একটু ভাজা ভাজা করে দিলে কিন্তু ভর্তার টেস্টটা একটু বেশি হয়। তো ভর্তাটা কিন্তু মজা হয়েছিল, আর একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। আর এই কাঁচামরিচ যে এত ঝাল হবে এটা আসলে আমি বুঝতেই পারিনি। তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরেও ভর্তা তো আসলে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। আর প্রবাদে তো আছে যে লবণ মরিচ চর্তা তাকে বলে ভর্তা। তো আমাদের অঞ্চলে এরকম একটা কথা আর কি বলে থাকে। তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন আমার চিংড়ি দিয়ে লাউ রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। আর এই যে আমার ভর্তাটাও কিন্তু রেডি, আর এই করলা ভাজিটাও কিন্তু রেডি। এই যে দেখেন একদম কিন্তু অল্প হয়ে গিয়েছে। তো এই ভাজিটাই ওরা পছন্দ করে। আর এই যে আমার আব্বু এসেছে বাড়ি থেকে, তো দেখেন কত কিছু নিয়ে এসেছে, কত রকমের শাক আর ধনেপাতা ছিল, যেটাকে আসলে বিলেতি ধনেপাতা বলে। মানে এগুলো সবই হচ্ছে আমাদের ছাদ বাগান আর এমনি জমির। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি আপনারা জানেন? বলেন তো কি? নিশ্চয়ই অনেক আপুই জানেন। এগুলো হচ্ছে শালুক, শাপলার গোড়ায় যে শালুকটা হয় সেটা। তো এটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, এই জন্য আমার আম্মু দিয়ে দিয়েছে। আর দেখেন কি পরিমাণে দিয়েছে। এগুলো কিন্তু আমি একাই খাই, তো আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আর আমার বাচ্চারা তো এগুলো ধরবেই না। তো এতগুলো কি আমি একা খেতে পারবো? আপনারাই বলেন। আর ওই যে পলিথিনে যে একটা বাধা দেখছেন, ওটা হচ্ছে তিল। একদম রেডি করে দিয়েছে, যাতে তিলের ভর্তা খেতে পারি। আর আসলে কি বলবো, বাবা মার ভালোবাসা তো আসলে মুখে প্রকাশ করে শেষ করা যাবে না। আর এই শালুকগুলো খেতে কিন্তু বেশ মজা। এটাকে কি শালুক বলে আমি জানি না, কারণ এই শালুকটা খেতে তিতা লাগে না, এটা খেতে খুব ভালো লাগে। এবং মানে মিষ্টিও না, তিতা তো নাই, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এই যে এই শালুকটা, তো শালুক তো আসলে কয়েক রকমের আছে, মানে কয়েক প্রকার। তো কিছু শালু আছে মানে যেটা বেশি পাওয়া যায়, তো সেগুলো কিন্তু তিতা লাগে খেতে।
আর এই শালুকটা কিন্তু একদমই তিতা লাগে না। আর বাজারে কিন্তু এই শালুকটার দামটা একটু বেশি নর্মাল শালুক থেকে। তো গত বছরও আম্মু পাঠিয়েছিল, তখনও খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আবারও আম্মু এবছর পাঠিয়েছে। তো আসলে মায়ের ভালোবাসা এগুলো, জানি না কতদিন খেতে পারবো। আর এই যে এই শালুকটা হচ্ছে তিতা লাগে, তো এটা আসলে খেতেও খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখলাম মজার শালুকটাই বেশি, কারণ আম্মু জানে যে আমি এই শালুকটা বেশি পছন্দ করি। আর ঢাকা শহরে আমি এই শালুকটা একদমই দেখিনি কখনো। দেখেছি নর্মাল যেটা আর কি, যেটা তিতা লাগে সেটাই আমি বেশি দেখি, কিন্তু এগুলো আসলে গ্রামে পাওয়া যায়। তো আমাদের গ্রামেও আর কি এরকম শালুক পাওয়া যায়। তো ওনারা শালুকগুলো তুলে বিক্রি করে। তো যাই হোক, বেশ কিছুদিন খাওয়া যাবে। তো দেখে ভালোই লাগছিল আর আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।